আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026-27 ব্যাচ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য অর্থনীতি প্রথম পত্রের উপর ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র থেকে যেই চ্যাপ্টারগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং যেই চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে আমি যাতে এ প্লাস পাই এমন চ্যাপ্টারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তোমাদের সবার জন্য আজকের এই চ্যাপ্টারগুলো থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে অর্থনীতি প্রথম পত্রের যে অধ্যায়গুলো আছে আমাদেরকে অ্যাকচুয়ালি সবগুলো অধ্যায় পড়তে হবে। এই বিষয়গুলো নিয়েই আজকে আমি আলোচনা করব এবং তোমাদের জন্য আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে ক্লাস করাবো ইনশাআল্লাহ। সো তোমরা যারাই আসো আমাকে একটু কমেন্টে জানাবা যে আমার কথা ক্লিয়ার আছে কিনা এবং সবকিছু ক্লিয়ারলি শোনা যায় কিনা, কারণ আমার কথাগুলো যদি স্পষ্ট এবং ক্লিয়ারলি তোমরা শুনতে না পাও তাহলে কিন্তু ক্লাস করে কোনো মজা পাবা না এবং ক্লাসের কোনো অংশ বুঝতেও পারবা না। সো এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমেই আমাকে এই বিষয়টা জানানো যে ভাইয়া সবকিছু ক্লিয়ারলি শোনা যায়, এই জিনিসটা তোমরা ইনশিওর করো। এরপরই আমরা ইনশাল্লাহ আমাদের আজকের এই ক্লাসটি শুরু করব এবং তোমাদের যাদের অর্থনীতি আছে জানায় দাও। আচ্ছা, আমি একটু দেখি তাহলে তোমরা কারা কারা অ্যাটেন্ড করছো, এরপরে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ এবং তোমাদের সবার সাথে ইনশাল্লাহ আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো দেখো আমরা হচ্ছে প্রথমে যেই আমি দেখতে পাচ্ছি মাহসিনা তুম্পা জয়েন করেছে, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সো যাদের যাদের অর্থনীতি আছে তোমরা আমাকে জানাতে পারো যে ভাই আমার অর্থনীতি আছে, আমার অর্থনীতি আছে। তো এরা জানাইতে পারো, এতে সুবিধা হচ্ছে কি তোমাদের যাদের অর্থনীতি আছে তারা খুব সহজেই আজকের এই ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনে যাবা, যেই জিনিসগুলো তোমার জন্য জানা অনেক বেশি ফরজ, বুঝছো? এই জিনিসগুলোই তোমাকে আজকে আমি জানাই দেবো ইনশাআল্লাহ। এবং আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছিলাম তোমাদের, বাট আমি দেখলাম যে তোমরা অনেকেই রেকর্ডেড ক্লাসে বুঝতে পারো না বা বুঝতে না পারার কারণে আমাদেরকে কোশ্চেন করো, এই জন্য আমি লাইভে চলে আসছি যাতে লাইভ ক্লাসটা তোমাদেরকে দিতে পারি। সো আমি দেখতে পাচ্ছি ফাতেমা, আমি দেখতে পাচ্ছি লোকমান, ইয়াসিন, সবাই বুঝতে পারছে। সো একটু তাড়াতাড়ি জয়েন করলে সুবিধা হচ্ছে কি জানো, আমি তাহলে তাড়াতাড়ি ক্লাসটা শুরু করতে পারবো এবং তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে পারবো এবং তোমাদের মনোযোগটা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি। সো আমরা শুরু করি, শেয়ার করে দেই যাতে করে সবাই ক্লাসে জয়েন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি শুরু করব। আমরা রুটিন দিব, রুটিন মাফিক ক্লাস হবে এবং আমরা অর্থনীতি প্রথম পত্র থেকে সবগুলো চ্যাপ্টার পড়বো না, যেগুলো থেকে সৃজনশীল আসে সেগুলো পড়বো, কারণ আমরা আসলে সবার মতো হইলে হবে না। সো আমি তোমাকে প্রথমে যে জিনিসটা বলি সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রে আমাদের টোটাল চ্যাপ্টার আছে 10টা। কয়টা? 10টা। অর্থাৎ তুমি যদি অর্থনীতি প্রথম পত্র হিসাব করো তাহলে তুমি দেখতে পারবা যে অর্থনীতি প্রথম পত্রের ক্লাসে অর্থাৎ টপিক আছে টোটাল 10টা, আমাদেরকে অধ্যায় দেওয়া হয় মানে চ্যাপ্টার। বাট আমাদের এই 10টার মধ্যে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে না, কারণ আমাদের পুরো বই থেকে পরীক্ষা হবে। আর পুরো বই থেকে পরীক্ষা হলে একটা সুবিধা হচ্ছে যে সবগুলো চ্যাপ্টার আমাদের পড়ার প্রয়োজন নাই, যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবে আমরা সেই চ্যাপ্টারগুলো পড়ব। তাই আমি এখন যেই জিনিসটা লিখে দিব এটা মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ, বুঝছো? অবশ্যই তুমি খাতা কলম নিয়ে এই মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ বিষয়টা লিখে রাখবা। তাহলে আমি যে বলে দিচ্ছি তোমাদের এখানে 10টা অধ্যায় কয়টা? চ্যাপ্টার হচ্ছে 10টা, আর এই 10টা চ্যাপ্টারের মধ্যে আমাদেরকে 6টা চ্যাপ্টার পড়তে হবে, 6টি অধ্যায় পড়তে হবে। কয়টি অধ্যায় পড়তে হবে? 6টি অধ্যায়। এবং এই 6টা অধ্যায়ের মধ্যে সবগুলো টপিক পড়তে হবে না, যেই টপিকগুলো পড়তে হবে 7টা টপিক পড়বো আমরা এবং এই 7টা টপিকের মধ্যে আমরা 11টা সৃজনশীল কমপ্লিট করব এবং এই 11টা সৃজনশীলের বাহির থেকে কোনো কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করি, আমরা 6টা অধ্যায় পড়বো, যার মধ্যে আমরা প্রথম অধ্যায় পড়বো। এই প্রথম অধ্যায় থেকে প্রতি বছর একটা সৃজনশীল আসে। এখান থেকে কয়টা সৃজনশীল আসে? একটা সৃজনশীল আসে। আর যদি এমসিকিউর কথা আমি হিসাব করি তাহলে এখান থেকে 3টা এমসিকিউ আসে। তাহলে প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল কনফার্ম আসে এবং আমাদের 3টে এমসিকিউ আসে। তাহলে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ আছে, ঠিক কিনা বলো ভাইয়া? বুঝছো? তারপরে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়। সো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের 2টা সৃজনশীল কনফার্ম আসে, অর্থাৎ যদি সৃজনশীল একবারও না আসে তারপরও 2টা কনফার্ম আসবে এখান থেকে। সো এই 2টার মধ্যে এবং এই অধ্যায় থেকে এমসিকিউ আসে
এই অধ্যায় থেকে এমসিকিউ আসে আমাদের 5টা। কয়টা? 5টা। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমাদের একটা সৃজনশীল আসে। কয়টা সৃজনশীল আসে? একটা। কনফার্ম আসবেই, দুইটাও আসতে পারে, বাট একটা কনফার্ম আসবে। আর দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল কনফার্ম আসে। এখান থেকে দুইটা অথবা তিনটা আসে, বুঝছো? দুইটা অথবা তিনটা কনফার্ম আসে, আর এই জায়গা থেকে একটা অথবা দুইটা আসে, বাট একটা কনফার্ম আসে। এই জিনিসটা একটু বলতেছি। তাইলে আমি যে জিনিসগুলো বুঝতে পারতেছি, তাহলে যে জিনিসগুলো বুঝাইতে চাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় থেকে আমাদের একটা সৃজনশীল আসে কনফার্ম, বাট দুইটাও আসতে পারে। আর দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের তিনটা আসে, বাট দুইটা কনফার্ম আসে। তাহলে আমরা কয়টা সৃজনশীল পাইলাম? আমরা তাহলে দুইটা অধ্যায় থেকে তিনটা সৃজনশীল কনফার্ম পাইলাম, তাই না? দুইটা অধ্যায় থেকে তিনটা সৃজনশীল কনফার্ম পাইলাম। এরপর আমরা চতুর্থ অধ্যায় চলে যাব, অধ্যায় নাম্বার 4। এই 4 নম্বর যে অধ্যায়টা আছে, এখান থেকে দুইটা সৃজনশীল কনফার্ম আসে। দুইটা সৃজনশীল কনফার্ম আসে। কয়টা? দুইটা সৃজনশীল কনফার্ম আসে, এবং এখান থেকে এমসিকিউ আসে 3টা। কয়টা আসে? 3টা এমসিকিউ আসে। এরপর আমরা যদি নবম অধ্যায় দেখি, এই নবম অধ্যায় থেকে আমাদের সৃজনশীল আসে একটা কনফার্ম, একদম একটা সৃজনশীল কনফার্ম আসে, এবং এটার মধ্যে সিকিউ হচ্ছে একটা আসে, এবং এমসিকিউটা হচ্ছে আমাদের এখান থেকে একটা এমসিকিউ কনফার্ম আসে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার কয়টা সৃজনশীল হইল? একটা, তিনটা, 5টা, 6টা হয়ে গেছে। অলরেডি কয়টা হয়ে গেছে? 6টা। এবং আমাদের আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে দশম অধ্যায়। সো এই দশম অধ্যায় থেকে আমাদের একটা সৃজনশীল আসে। সেই অধ্যায়টার নাম হচ্ছে একটা সৃজনশীল আসে, এবং দুইটা এমসিকিউ আসে। দুইটা এমসিকিউ আসে। একটা সৃজনশীল আসে, দুইটা হচ্ছে এমসিকিউ আসে, বুঝছো? তোমরা কি বুঝতে পারছো কোন কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল আসে? এই জিনিসটা কারা কারা বুঝছো? এই জিনিসটা বুঝছো সবাই? এটা একটু লিখে রাখো, কারণ তুমি যদি অর্থনীতিতে ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই চ্যাপ্টারগুলো প্রথমে পড়তে হবে। সো এই যে আমি 5টা চ্যাপ্টার, 1, 2, 3, 4, 5, এখানে যে 5টা চ্যাপ্টার বললাম, তুমি যদি এই 5টা চ্যাপ্টার পড়ো, তাহলে তুমি 7টা সৃজনশীলের উত্তর দিতে পারবা। কয়টা সৃজনশীল? 7টা সৃজনশীলের উত্তর দিতে পারবা, এবং 7টা সৃজনশীল কনফার্ম কমন পাবা। এবং তুমি যদি আরেকটা চ্যাপ্টার পড়ো, চ্যাপ্টার নাম হচ্ছে 2, অর্থাৎ 2 নম্বর চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল আসে। কয়টা সৃজনশীল আসে? 2টা। তাহলে তোমার টোটাল সৃজনশীল আসতেছে 9টা। যে 9টা সৃজনশীল তুমি পেয়ে যাচ্ছ, 9টা সৃজনশীল কি তুমি কনফার্ম পেয়ে যাচ্ছ, বুঝছো? আমার কথা বুঝছো কে কে? বুঝছো আমার কথা? বুঝতে পারছো? এটা বুঝতে পারতেছো কে কে? এইটা আমাদের প্রথম বিষয়। আমাদের প্রথম যে বিষয় হচ্ছে যে কোনটা থেকে সৃজনশীল আসে সেগুলো পড়া। এই জন্য আমরা প্রথমে এই টপিকগুলো মাস্ট বি পড়ে ফেলবো। আমরা আমাদের প্রথম যে চেষ্টা, অর্থনীতির 10টা অধ্যায় থেকে আমরা টোটাল 6টা অধ্যায় পড়বো, আর কোনো চ্যাপ্টার আমরা পড়বো না। সেটা তোমার পরীক্ষায় থাকুক বা যেখানেই থাকুক, আমরা সেগুলো পড়বো না। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই কেন পড়বেন না? কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাইনাল পরীক্ষা, আমাদের উদ্দেশ্য হচ্ছে টেস্ট পরীক্ষায় ভালো করা। টেস্ট পরীক্ষায় যদি ফুল সিলেবাস হয়, তাহলে অবশ্যই আমাদের এই টপিক থেকে সৃজনশীল কমন পাবোই, মিস হবে না, বুঝছো? এই জন্য আমাদের পড়ার যে প্রথম স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে পুরো অধ্যায়টা ছোট করে নেওয়া। কি করে নেওয়া? ছোট করে নেওয়া। আর আজকে, বুঝছো, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা কি ভাই? সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 10টা আছে, 10টার মধ্যে 6টা পড়লেই হয়ে যায়। 6টা পড়লেই হয়ে যায়, বুঝছো? 6টা পড়লে 9টা সৃজনশীল কমন পাবো। এই সবাই বুঝতে পারছো? ভালো লাগতেছে নাকি? সবাই বুঝতে পারছো এবং ভালো লাগতেছে কিনা? বুঝছো? আমি প্রথমে লিখেছি 1 অধ্যায়, মানে এখানে বড় করে লিখে দেই। তোমার প্রথম অধ্যায় পড়তে হবে, দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, তৃতীয় অধ্যায় পড়তে হবে, আচ্ছা এটা 3 অধ্যায় হবে, 4 অধ্যায় পড়তে হবে, 9 অধ্যায় পড়তে হবে, এবং 10 অধ্যায়। টোটাল এই কয়েকটা চ্যাপ্টার, 1, 2, 3, 4, 5, 6। সো এই চ্যাপ্টারগুলো যদি তুমি শেষ করো, তাহলে তুমি কনফার্ম 9টা সৃজনশীল কমন পাবা, বুঝছো? এখন আমার তো দরকার 7টা সৃজনশীল, আমার তো 9টা দরকার নাই। এই জন্য আমরা এইগুলোই পড়বো, আর বাকিগুলো পড়বো না। বাকিগুলো থেকে জাস্ট আমরা এমসিকিউ পড়বো, আর তেমন কোনো কিছু পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে?
আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম করে দিছি। এই যেমন আমাদের একজন ফাতেমাতুজ জহুরা বলতেছে ভাই ভূগোলের এগুলো এভাবে দিলে ভালো হয়। আমি ভূগোলে প্রথম ক্লাসেই বলে দিয়েছি, ভূগোলে অলরেডি 2টা ক্লাস দেওয়া হয়েছে এবং প্রথম ক্লাসে আমি বলে দিয়েছি ভূগোলের কয়টা চ্যাপ্টার পড়তে হয়, কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল আসে এটা বলে দেওয়া হয়েছে। বুঝছো? তাহলে এটা বুঝছো সবাই? তাহলে আমাদের প্রথম প্ল্যানিং হচ্ছে অর্থনীতি থেকে যেই যেই চ্যাপ্টারগুলো পড়া উচিত সেই চ্যাপ্টারগুলো নির্ণয় করা। তাহলে আমরা নির্ণয় করেছি। বুঝতে পারছো সবাই? সবাইকে বুঝতে পারছো? বুঝলে আমাকে জানাবা, ঠিক আছে? বুঝলে জানাবা। তাহলে আমরা হচ্ছে পড়ায় চলে যাব। তাহলে আমাদের মেইন হচ্ছে 6টা চ্যাপ্টার পড়া, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এর মধ্যে আমরা 1 নাম্বার পড়ায় ফেলছি, 1 নাম্বার কি করছি? পড়ায় ফেলছি। এবার আমি তোমাকে একটু লিখে দিব, যে 1 নাম্বার চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, 2 নাম্বার চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, 3 নাম্বার চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, এই জিনিসগুলো আমি এখন লিখে দিব। তাইলেই তোমার জন্য সৃজনশীল খতম। বুঝছো? তাইলেই তোমার জন্য কি সৃজনশীল খতম। এখন তোমার কিন্তু সব পড়তে হচ্ছে না, জাস্ট টপিকগুলোর নাম জানলেই তুমি পড়ে ফেললে হবে। এখন এই দ্বিতীয় অধ্যায় থেকে কি পড়বা, প্রথম অধ্যায় থেকে কি পড়বা, A to Z লিখে দিচ্ছি, এটা মাথায় রাখবা। আর কিচ্ছু পড়ার প্রয়োজন নাই। বুঝছো? আর কিচ্ছু পড়ার প্রয়োজন তোমার নাই। দেখো এখন হচ্ছে আমি তোমাকে সুন্দর করে বলে দিই প্রথম অধ্যায় থেকে কি আসবে। যেমন চ্যাপ্টার 1, প্রথম অধ্যায় থেকে তোমার কি পড়তে হবে, 1 নাম্বার চ্যাপ্টার যেটা, সেটার থেকে তোমার কি পড়তে হবে। এখান থেকে তুমি উৎপাদন সম্ভাবনা রেখা পড়বা। কি পড়বা? উৎপাদন সম্ভাবনা রেখা পড়বা আর অর্থ ব্যবস্থা পড়বা। বুঝছো? তাহলে প্রথম অধ্যায় থেকে কি পড়বো আমরা? প্রথম অধ্যায় থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আর অর্থ ব্যবস্থা, এটার উপর আমি অলরেডি একটা ক্লাস নিছি কিনা? আমাদের যে প্রথম ক্লাস ছিল উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থ ব্যবস্থা, এইটা থেকে আমাদের মাস্ট সৃজনশীল আসবেই। উৎপাদন সম্ভাবনা রেখা আসবে নাহলে অর্থ ব্যবস্থা আসবে, দুইটার থেকে যে কোনো একটা কনফার্ম আসবে। বুঝছো? তাহলে আমাদের এই 2টা টপিক মাস্ট পড়তে হবে, এই 2টা থেকে সৃজনশীল আসবেই। পুরা বুলেট মিস হয়ে যাবে বাট কখনোই মিস হবে না উত্তর, ঠিক আছে? যাতে তোমরা এভাবে পড়ো। এরপর আমাদের 2 নাম্বার চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার নাম্বার 2, এখান থেকে যা পড়তে হবে, এখান থেকে আমাদের উপযোগ পড়তে হবে। বুঝছো? এখান থেকে আমাদের চাহিদা পড়তে হবে, এখান থেকে আমাদের যোগান পড়তে হবে, এইখান থেকে আমাদের ভারসাম্যতা, এই ভারসাম্যতা পড়তে হবে। তাহলে আমরা যোগান পড়ব, চাহিদা পড়ব, এই যোগান আর চাহিদা থেকে একটা সৃজনশীল আসে, ভারসাম্যতা পড়ব আর হচ্ছে স্থিতিস্থাপকতা। বুঝছো? তাইলে আমরা প্রথম অধ্যায় থেকে এটা পড়বো, দ্বিতীয় অধ্যায় থেকে এটা পড়বো। সবাই লিখছো? এই সবাই লিখলে ডান লিখো, যারা লিখতেছো সবাই আমাকে বলো যে ভাই ডান। কারণ এটা জানা দরকার, এটা না জানলে তোমার যতই ভালো করতে চাও তুমি, তোমার কিছুই হবে না। বুঝছো? এটা যদি তুমি না জানো, যতই ভালো করতে চাও তোমার কিছুই হবে না। তাহলে আমার হচ্ছে প্রথম অধ্যায়ের দিকে এইটা, দ্বিতীয় অধ্যায় দিকে এইটা। তারপর আমরা যদি তৃতীয় অধ্যায় যাই, তৃতীয় অধ্যায় থেকে আমাদের, তৃতীয় অধ্যায়ের আগে চতুর্থ অধ্যায় যাই আমরা, চতুর্থ অধ্যায় থেকে যেটা পড়তে হয় চতুর্থ অধ্যায়, সেই চতুর্থ অধ্যায় থেকে আমাদের পড়তে হবে, কি পড়তে হবে বলো তো? পূর্ণ প্রতিযোগিতা, মূল্যক বাজার, ভারসাম্য, আর হলো একচেটিয়া। তাহলে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যতা
আর একচেটিয়া, এই দুইটার মধ্যে পড়লেই হয়ে যাবে, এই দুইটার মধ্যে পড়লেই হয়ে যাবে। এরপর আমরা যদি নবম অধ্যায়ের দিকে চলে যাই, নবম অধ্যায়, তাহলে আমাদের পড়তে হবে ভোগ রেখা, তারপর করতে হবে সঞ্চয়, আর হইল জাতীয় আয়। বুঝছো? এই তিনটা জিনিস পড়লেই আমাদের হয়ে গেল নবম অধ্যায়। এরপর আমাদের চলে যাব দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে ব্যাংকিং আর ফিশারের সূত্র। জাস্ট এই দুইটা জিনিস পড়লেই হয়ে যাবে, ব্যাংকিং আর ফিশারের সূত্র, এই দুইটার মধ্যে আমরা যেটা পড়বো সেটা হয়ে যাবে। সবার লেখা শেষ হলে ডান লিখবা। এবং আমরা মোটামুটি এই চ্যাপ্টারগুলো যদি পড়ি আমাদের 7টা সৃজনশীল কনফার্ম কমন পড়বে এবং ইনশাল্লাহ আমরা সবাই খুব ভালোভাবে উত্তরগুলো দিতে পারবো। বুঝছো? তাহলে আমি যে জিনিসগুলো লিখে দিলাম আজকে, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা যখন, আমি তোমাকে প্রথমে এটা কেন লিখে দিচ্ছি, কারণ হচ্ছে তুমি যেই সাবজেক্টটাই পড়বা ভাইয়া, প্রথমে ওই সাবজেক্টে একটু ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন কি করবা? যেই সাবজেক্ট থেকে আমার কোন কোন টপিকটা পড়া উচিত, এই সাবজেক্ট থেকে আমার কোন কোন অধ্যায়টা প্রথমে পড়া উচিত। যখন তুমি পুরো ক্যালকুলেশন করতে পারবা তখন তোমার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। কি হবে? সহজ হয়ে যাবে। এটা লিখে ফেলো সবাই, লিখে আমাকে বলো যে ভাইয়া ডান, লিখে আমাকে জানাও যে ভাইয়া ডান হয়েছে, আলহামদুলিল্লাহ আমি লিখে ফেলেছি এবং আমি সবকিছু বুঝতে পারছি, এরকম লিখে জানাও। আমি সরে গেলাম, একটু লিখো, নাহলে তো আবার বলবা যে ভাইয়া দাঁড়ায় থাকে। এই জন্য বলতেছি যে লিখে ফেলো, লিখে আমাকে জাস্ট কমেন্ট করো যে ভাইয়া লিখা শেষ, আলহামদুলিল্লাহ আমি লিখে ফেলেছি। এরপর আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আর লাইক আর লিখে ফেলছে। হ্যাঁ, গুড। একজন লিখছে সাবিকুন নাহার, যারা বলছে ভাই আমারও নাই তারপরও ক্লাস করতে আসছি অ্যান্ড লিখছি। গুড, লিখবি লিখবি, বুঝছস? না লিখলে হবে না। তুই লিখছস কে? তোর বিলে অর্থনীতি নাই তো তুই লিখবি কি লিখে? কি কথা আবার? আচ্ছা, আয়সা সিদ্দিকা মন বলেছে বুঝতে পারছি এন্ড লিখে ফেলছি। তা আমরা মুছে দিব? সবার কি লিখা শেষ? তাহলে মুছে দিব আর কি, নাহলে তো আবার বলবা যে ভাইয়া লিখা শেষ হয় নাই। এই জন্য বলতেছি মুছে দিব নাকি লিখা শেষ। কারণ আমরা পড়া চলে যাব, পড়াতে চলে যাব, পড়াবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেইনলি পড়তে হবে। গুড, সবাই বুঝতে পারছে? ও আচ্ছা, তৃতীয় অধ্যায় দেই নাই না? দিচ্ছি, তারা এনে জায়গা নাই এই জন্য দেই নাই, হয়তো দিচ্ছি, তৃতীয় অধ্যায় দিচ্ছি। বুঝছো? তাহলে আমরা কি করব, এই চ্যাপ্টার গুলো সব পড়ে ফেলবো, তাইলেই হবে। আবার এবার আমরা একটা কাজ করছি, সেটা আমরা হলো পুরো মানবিক বিভাগের যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো সাবজেক্ট, ধর তোমার অর্থনীতি আছে, পৌরনীতি আছে, ইসলামের ইতিহাস আছে, সমাজবিজ্ঞান আছে, যুক্তিবিদ্যা আছে, ভূগোল আছে, যে যার যেই সাবজেক্ট হোক না কেন, এখন সবাই আমাকে শুধু এই কথাই বলছিল ভাইয়া আমার এই সাবজেক্ট আছে, আপনাদের মানে কোর্সে তো এই সাবজেক্টগুলো পড়ানো হবে না, এরকম মানে বিভিন্ন কথা বলছে। তাদের জন্য আমরা একটা বই বানাইছি, সেই রকম একটা বই, যে বইয়ের মধ্যে মানবিকের 22টা সাবজেক্ট আছে। কয়টা সাবজেক্ট? 22টা সাবজেক্ট। এবং এই 22টা সাবজেক্ট থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়ার প্রয়োজন, মানে সৃজনশীলের জন্য একটা বই বানাইছি, যেখানে লেখা আছে যে কোন কোন চ্যাপ্টারটা পড়া প্রয়োজন, কোন চ্যাপ্টারটা পড়লে কি হবে, A to Z তুমি জানতে পারবা। বুঝছো? খুব সহজেই জানতে পারবা। তারপরে তুমি জাস্ট চোখটা বুঝে, সরি চোখটা খুলে পড়ে সুন্দর করে রেজাল্ট করতে পারবা। তৃতীয় অধ্যায়,
আমাদের তৃতীয় চ্যাপ্টার থেকে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে আচ্ছা, তৃতীয় অধ্যায় না পড়লেও সমস্যা নাই, কারণ তুমি যদি এই কটা চ্যাপ্টার পড়ো তাইলেই হবে। আর তৃতীয় অধ্যায় পড়লে খারাপ না, না পড়লে সমস্যা নাই, ঠিক আছে। হাফসা বলেছে ভাইয়া তো রিপ্লাইও করেন না। কোথায় রিপ্লাই করি না রে ভাই? হাফসা, কোথায় রিপ্লাই করি না? মেসেঞ্জারে আমি কাউরেই রিপ্লাই করি না, এটা করে লাভ নাই, কারণ মেসেঞ্জারে তো আমি সবসময় থাকি না। এই জন্য আমি একটু ব্যস্ত, তো কাজ করতে হয়, কাজের জন্য ব্যস্ত থাকি, এই জন্য সবাইরে আমি রিপ্লাই করতে পারি না। সো কেউ মন খারাপ করবা না। অনেকের 5-6 দিন 7-8 দিন 10 দিন ধরে মেসেজ দিয়ে রাখছে, তারটাও দেখতে পারি না। সো কেউ মন খারাপ করবা না ইনশাল্লাহ। সো সময় পাইলে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সময় না পাইলে আর কি চেষ্টা করুন বলো। আচ্ছা, তাহলে আমরা মেন পড়ায় চলে যাই ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা উপযোগ শিখবো। কি শিখবো? উপযোগ। তাহলে আজকে আমরা যে ব্যাপারটা শিখবো সেটা নাম হলো উপযোগ, এবং এই উপযোগ থেকে কনফার্ম একটা সৃজনশীল আসে। কয়টা সৃজনশীল আসে? একটা। তাহলে আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা নাম হচ্ছে উপযোগ, এবং উপযোগ থেকে প্রতি বছরই আমরা দেখি যে অর্থনীতি প্রথম পত্রের উপযোগের এই অধ্যায় অর্থাৎ এই টপিকটি থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। এইখানে আমাদের 10 নম্বর থাকে। কয় নম্বর থাকে? 10 নম্বর। এবং এই 10 নম্বরের জন্য আমরা উপযোগ থেকে যে প্রশ্নগুলো পড়বো, মানে কর জন্য কি পড়বো, খর জন্য কি পড়বো, A to Z আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে সিকিউ আসে একটা উপযোগ থেকে, এবং এখানে ক নম্বরে যে প্রশ্নটা আসে সেটা আমি লিখে দিচ্ছি। ক নম্বরে প্রশ্ন আসতে পারে যে উপযোগ কি, বুঝছো? অথবা আসতে পারে উপযোগ কি, এটা না যদি আসে তাহলে আসতে পারে যে প্রান্তিক উপযোগ কি। এটাও যদি না আসে তাহলে আসবে মোট উপযোগ কি। এটাও যদি না আসে তাহলে আসবে উপযোগের একক কি। এলো ক নাম্বার প্রশ্ন। অর্থাৎ উপযোগ নিয়ে যদি ক নাম্বারে কোনো কোশ্চেন আসে তাহলে মাস্ট বি এই কোশ্চেনটাই আসবে যে উপযোগ কি, অথবা আসবে প্রান্তিক উপযোগ কি, অথবা আসবে মোট উপযোগ কি, অথবা আসবে উপযোগের একক কি। বুঝছো? তাইলে আমরা যদি উপযোগ থেকে কোনো সৃজনশীল পাই, আর এই সৃজনশীলের যদি ক নম্বরে কোনো কোশ্চেন আসে তাহলে প্রথম কোশ্চেন এইটা আসতে পারে যে উপযোগ কি। বুঝছো? উপযোগ কি। ইনশাল্লাহ আমরা তো চেষ্টা করবো ভাইয়া তোমাদের যাতে ভালো হয়, এই জন্যই তো আমরা চেষ্টা করতেছি। এই জন্য লাইভ ক্লাস একটু প্রবলেম। কি প্রবলেম? সবাই এত বেশি কমেন্ট করলে সবার উত্তর যদি দিতে যায় তাহলে তো পড়ানো হবে না, এই জন্য। তাহলে একটা জিনিস খেয়াল করো, ক নাম্বারে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, মোট উপযোগ কি, উপযোগের একক কি। এটা আমাদের ক নাম্বারে আসবে, অর্থাৎ ক নাম্বারে কোনো কোশ্চেন আসলে এখান থেকে আসবে ইনশাআল্লাহ। তারপরে খ নাম্বারে যে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে উপযোগ বলতে কি বোঝায়। এটা আসতে পারে যে উপযোগ বলতে কি বোঝায়, অথবা আসতে পারে প্রান্তিক উপযোগ বলতে, প্রান্তিক উপযোগকে বলা হয় এমইউ, এমইউ বলতে কি বোঝায়। আসতে পারে টিইউ বলতে কি বোঝায়। ঠিক আছে? সো খ নাম্বার যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে উপযোগ বলতে কি বোঝায়, প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়, মোট উপযোগ বলতে কি বোঝায়, এই সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অথবা আসতে পারে যে রূপগত উপযোগ কি, বা রূপগত উপযোগ বলতে কি বোঝায়। সো এই বিষয়গুলো থেকে আমাদের খ নাম্বার কোশ্চেন আসতে পারে। তাহলে তুমি বুঝতে পারছো যে আমাদের ক নাম্বার, খ নাম্বারে কি ধরনের কোশ্চেন আসে, এতটুকু লিখে ফেলো। এরপর আমরা চলে যাব ঘ নাম্বারে আমাদের কি কোশ্চেন আসে। ঘ নাম্বারে কোশ্চেন আসে যে এমইউ এর চিত্র অঙ্কন করো। বুঝছো? তাহলে আমাদের আসে এমইউ এর চিত্র অঙ্কন করো, অথবা এমইউ নির্ণয় করো। নির্ণয় করো বলতে মান নির্ণয় করো। অথবা আসে টিইউ এর চিত্র অঙ্কন করো, অথবা টিইউ নির্ণয় করো। এটা হচ্ছে কয় নাম্বারে আসে? এটা হচ্ছে আমাদের 3 নম্বরে আসে। এরপর আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বর মানে ঘ নম্বরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি। ক্রমহ্রাসমান
প্রান্তিক উপযোগ বিধি কি? এটা আসে যে কমরা সমান প্রান্তিক উপযোগ বিধি, সরি কি না, প্রান্তিক উপযোগ বিধি বর্ণনা করো। বুঝছো, এটা আসে যে কমরা সমান প্রান্তিক উপযোগ বিধি বর্ণনা করো অথবা ব্যাখ্যা করো, এটা আসে। আরেকটা হচ্ছে এমইউ এবং টিইউ এর পার্থক্য আসে, পার্থক্য আসে, আবার সম্পর্কও আসে। এই হচ্ছে উপযোগ থেকে আসা কোশ্চেন। যদি উপযোগ থেকে তুমি কোনো কোশ্চেন পাও এবং তুমি যদি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে থাকো অথবা যারা কলেজে নতুন ভর্তি হইছো, তোমরা সবাই কিন্তু এই কোশ্চেনগুলো লিখে রাখবা, কারণ তোমার পরীক্ষায় উপযোগ থেকে যখনই কোনো কোশ্চেন করা হবে, আমি যে কোশ্চেনগুলো লিখে দিছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না, এবং আমি এই প্রত্যেকটা কোশ্চেনের উত্তর তোমাকে লিখে দিব, এবং যাতে তুমি পরীক্ষা ভালো করতে পারো। বুঝছো, আজকে আমরা এভাবে পড়াচ্ছি কারণ হচ্ছে যে আমাদের আসলে জানা উচিত অর্থনীতিটা কঠিন না, অর্থনীতিটা সহজ। আমরা যদি জানি যে উপযোগ থেকে এই কোশ্চেনগুলোই আসবে, তখন সহজ হবে নাকি কঠিন হবে? এই কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে বলো? আমি যে পড়াচ্ছি আমার পড়া কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে বলো, প্রিয় শিক্ষার্থীরা বলো। ভালো লাগে নাকি খারাপ লাগে বলো না কেন, তাতে বলো। সবাই বলে আমি বিলে বেশি চিল্লাই, বেশি কথা বলি। আরেকজন আইছে, আয়া কয় ভালো লাগতেছে। তোর বিলে সাবজেক্টই নাই, তোর ভালো লাগবে কেমন? তাহলে আমি যে জিনিসটা বুঝাইছি সেই জিনিসটা হচ্ছে এমইউ আসলে কি, টিইউ আসলে কি, এই জিনিসটা আমি বুঝাই দিছি খুব সহজেই, যাতে করে আমরা বুঝতে পারছি এমইউ টিইউ এর পরিমাণটা কি। এবার আমরা মুছে দিচ্ছি, এখন আমরা মেইন পড়ায় চলে যাব। আমরা এখন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানবো, কিভাবে উত্তরগুলো লিখতে হয় A to Z। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে উপযোগ। আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটার নাম হচ্ছে কি, উপযোগ। এখন তোমাদের অনেকেরই কোশ্চেন এটা হইতে পারে যে ভাই উপযোগ আসলে কি জিনিস। দেখো, বইয়ের যে সংজ্ঞা আছে বিশাল বড় একটা সংজ্ঞা দেওয়া হয়, বাট আমরা সহজভাবে শিখবো। ধরো উপযোগ ব্যাপারটা হচ্ছে কি, উপযোগ ব্যাপারটা হচ্ছে যে যার যেই জিনিসটা নাই তারে তুমি তার সেই জিনিসটা দিবা। ধরো একজন লোক যার বউ নাই, তারে তুমি কি করলা, বিয়ে করায় তার একটা বউ দিয়ে দিলা, তাহলে তার কিসের অভাব ছিল? তার বউয়ের অভাব ছিল। এই যে তার যে একটা চাহিদা ছিল, হ্যাঁ, বা তার যে একটা অভাব ছিল, এই অভাবটা তুমি কি করে দিলা, মোচন করে দিলা। অভাবটা তুমি কি করে দিলা, পরিপূর্ণ করে দিলা। হ্যাঁ, অভাবটা তুমি কি করলা, শেষ করে দিলা। এই জিনিসটাকেই বলা হয় উপযোগ। ঠিক আছে, কি এই জিনিসটাকে বলা হচ্ছে উপযোগ। উপযোগ কি, যার যে অভাবটা আছে সেটা তুমি পূরণ করে দিলা। এই অভাবটা পূরণ, যেমন একজন গরিব খাইতে পারে না, হ্যাঁ তুমি কি করলা, দুইখানি বাকরখানি আইন না খাওয়া দিলা। বুঝছো, তখন সে কি করলো, বাকরখানিটা খাওয়ার পরে খুব তৃপ্তি পাইলো, খুব ভালো লাগলো, ভাত খাইলো। এই জিনিসটাকে কি বলে, উপযোগ বলে। হ্যাঁ, তাহলে উপযোগ ব্যাপারটা কি সহজভাবে বললে সেটা হচ্ছে যে একটা মানুষের যে অভাব আছে, সেই অভাবটা আমরা যেভাবে বা যেই ক্ষমতার মাধ্যমে এই অভাবটা আমরা পূরণ করি, সেই জিনিসটাকে বলে উপযোগ। তাহলে উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে কঠিন কোনো কিছুকে বোঝায় না। উপযোগ বলতে খুব সহজ একটা জিনিসকে বোঝায়। আমরা যদি সাধারণ অর্থে খেয়াল করি, উপযোগ বলতে একটা জিনিসের উপকারিতাকে বোঝায়, বাট অর্থনীতি এই জিনিসটাকে ডিফাইন করে না। অর্থনীতি বলে না না না, উপযোগ বলতে কোনো উপকারিতা করাকে বোঝানো হবে না। উপযোগ একটা বিশেষ অর্থ বহন করবে। সেটা কি, সেটা হচ্ছে কোনো দ্রব্য বা সেবার অভাব মোচন করার যে ক্ষমতা আছে, অর্থাৎ একটা ব্যক্তির, একটা মানুষের অথবা একটা দ্রব্যের যে অভাব মোচনের ক্ষমতা আছে, সেই ক্ষমতাকেই বলবে উপযোগ। বলো ঠিক কিনা? তোমরা যারা এখনো বুঝতেছো না, তোমাদের সবার জন্য আবারও রিপিট করতেছি, উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ ক্ষমতাকে বোঝায় যার মাধ্যমে একটা অভাব মোচন করা সম্ভব। বলো ঠিক কিনা?
যার অভাব মোচন হয়ে গেছে, তার উপযোগ পরিপূর্ণ হয়ে গেছে। বলো ঠিক কিনা? বুঝছো? তোমরা বুঝতে পারছো উপযোগ ব্যাপারটা কি? কারা কে কে বুঝছো বলো? তাহলে উপযোগ ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিসের যে অভাব আছে, সেই অভাবটা হচ্ছে মোচন হয়ে গেল, এটা হচ্ছে উপযোগ। এখন এই উপযোগকে হচ্ছে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। একটা উপযোগকে কি করা হয়? কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়, যার মধ্যে একটা শ্রেণীর নাম হচ্ছে রূপগত উপযোগ। তাহলে আমি কি বলছি? আমি বলতেছি যে একটা উপযোগকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, যার মধ্যে একটা রূপের নাম হচ্ছে রূপগত উপযোগ। রূপ বলতে কি বোঝায়? যেমন রূপ হচ্ছে বিভিন্ন জিনিস, কেউ একটু ফর্সা, তাই না? কেউ একটু শ্যামলা, তাই না? কেউ একটু কালো, তাই না? যেমন ধরো অনেকে আছে বেশি ফর্সা, অনেকে আছে একটু শ্যামলা, আর আমি আছি একটু কালো, মানে আমার মতো অনেকে আছে তোমরা একটু কালো, তাই না? সো এই তিন ধরনের জিনিস হয়ে থাকে। মানে রূপ বলতে কি? রূপ বলতে বোঝায় যে কেউ ফর্সা হবে, কেউ কালো হবে, কেউ শ্যামলা হবে, অর্থাৎ তার রূপের একটা পরিবর্তন ঘটবে। অর্থাৎ রূপগত উপযোগ বলতে বোঝায় যেটার মাধ্যমে রূপের একটা পরিবর্তন ঘটে। এবং এটা যদি শর্টকাটে মনে রাখতে চাই, আমরা শর্টকাটে যদি মনে রাখতে চাই, তাহলে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে প্রকৃতি থেকে কোনো জিনিস, প্রকৃতি থেকে কোনো জিনিস বা আল্লাহ তাআলা প্রদত্ত কোনো জিনিস, আল্লাহ প্রদত্ত যে জিনিসটা আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না, আল্লাহ তাআলা ছাড়া যে জিনিসটা কেউ বানাইতে পারে না, সেই জিনিসটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত। যেমন একটা গাছ, এই গাছ কিন্তু কোনো মানুষ চাইলেই বানাইতে পারবে না। আল্লাহ তাআলা যদি গাছ না দেয় তাহলে গাছ কখনোই হবে না। সেই যে আল্লাহ তাআলা যে একটা গাছ বানায় দিল, আল্লাহ তাআলা যে একটা গাছ বানায় দিচ্ছে, আল্লাহ তাআলা যে একটা গাছ দিচ্ছে, এই গাছটার মাধ্যমে আমরা কি করি? কাঠ বানাই, আর এই কাঠ থেকে আমরা ফার্নিচার বানাই। তাইলে এই যে রূপের পরিবর্তন ঘটতেছে, গাছ ছিল, গাছের পরে একটা কি হয়ে গেছে? এটা কাঠ হয়ে গেছে, কাঠের পর একটা ফার্নিচার হয়ে গেছে। সো এই যে জিনিসগুলো, একটা গাছের পরে একটা কি হইলো? কাঠ হইলো, কাঠের পরে একটা ফার্নিচার হয়ে গেল। সো এই যে পরিবর্তনগুলো ঘটতেছে, আর এই পরিবর্তনগুলোকে বলা হয় একটা রূপগত উপযোগ। বুঝছো? তাহলে রূপগত উপযোগ ব্যাপারটা আসলে কি? যেমন আমরা জানি যে একটা ইট থেকে একটা দালান হয়ে যায়, তাই না? একটা ইট থেকে বিশাল বড় একটা বাড়ি বা দালান কোঠা হয়ে যায়। ঠিক তেমনি একটা গাছ থেকে কাঠ, কাঠ থেকে একটা ঘর বাড়ি হয়ে যায়, ঠিক কিনা? তাহলে এই জিনিসগুলোই আমরা মেইনলি বুঝতে পারছি, এগুলোকে বলা হয় রূপগত উপযোগ। অর্থাৎ যেগুলো রূপের পরিবর্তন ঘটে, বাট সেই জিনিসটা একই থাকে, প্রকৃতি প্রদত্ত হইতে হবে। অবশ্যই কি হইতে হবে? প্রকৃতি প্রদত্ত হইতে হবে। বুঝছো? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কারণ ধরো মাটি থেকে ইট বানায় আর ইট থেকে বাড়ি বানায়, তাহলে মাটিটা কেউ বানাইতে পারবে? মাটি কেউ বানাইতে পারবে না। আল্লাহ তাআলা মাটি নিয়ে দিয়েছেন, এই জন্যই আমরা ওইটা ব্যবহার করতে পারি, ঠিক কিনা বলো? তাহলে আমরা রূপগত উপযোগটা বুঝতে পারছি। রূপগত উপযোগটা হচ্ছে এটা একটা শ্রেণী বিভাগ। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চেয়ার, এটা কোন ধরনের উপযোগ? আমরা বলবো এটা হচ্ছে একটা রূপগত উপযোগ। টেবিল রূপগত উপযোগ। একটা দালান কোঠা রূপগত উপযোগ। বুঝছো? কাঠ রূপগত উপযোগ। যেগুলো রূপের পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় রূপগত উপযোগ। এই জিনিসগুলো আমাদের মাস্ট বি জানতে হবে। এরপর আমরা চলে যাবো স্থানগত উপযোগ। দেখো স্থানগত উপযোগটা আসলে কি? স্থানগত উপযোগ যে জিনিসটা, আমি যদি এটা সহজভাবে বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা স্থানে কিছু বিখ্যাত জিনিস আছে। বিখ্যাত জিনিস থাকে না প্রত্যেকটা স্থানের কিছু বিখ্যাত? যেমন তোমরা কে কোন জেলায় আসো? ধরো কেউ সিলেট আছে, সিলেটের চা এটা খুবই একটা বিখ্যাত জিনিস, তাই না? কেউ ধরো হচ্ছে তোমার কক্সবাজার আসো, সো যে কক্সবাজারে থাকে তার জন্য সমুদ্র একটা হলো বিখ্যাত জিনিস, বা ওইখানে খাওয়ার কোনো কিছু যদি থাকে। যে কেউ যদি চট্টগ্রামে থাকে তার জন্য মেজবানটা অনেক বেশি বিখ্যাত একটা জিনিস। বুঝছো? ঢাকার হচ্ছে তোমার হইলো কি বলে বাকরখানি, এগুলো হলো বিখ্যাত। তো প্রত্যেক জেলার যে বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে কি বলা হয়? সেই জিনিসগুলোকে বলা হয় স্থানগত উপযোগ। কি বলা হয়? স্থানগত উপযোগ। প্রত্যেকটা স্থানের বিখ্যাত। যেমন এখন তুমি নিজেই বুঝতে পারবা যে সিলেটের মধ্যে কি আছে, চট্টগ্রামের মধ্যে কি বিখ্যাত আছে, রাজশাহীর মধ্যে কি বিখ্যাত আছে। সব জেলায় যে জিনিসটা বিখ্যাত সেই জিনিসটাকে বলা হচ্ছে কি? বিখ্যাত উপযোগ। ঠিক আছে? মানে স্থানগত উপযোগ বলা হয়। যেমন যদি বলে যে রাজশাহীর আম, এটা কি ধরনের উপযোগ? তা আমরা বুঝে যাব যেহেতু রাজশাহীর আমের কথা বলা হয়েছে, এই জন্য এটা কোন ধরনের উপযোগ হয়ে গিয়েছে? এটা অবশ্যই একটা স্থানগত উপযোগ হয়ে গিয়েছে।
সিলেটের চা স্থানগত উপযোগ, তাই না? এইরকম আর কি। দেন সময় বা কালগত উপযোগ যে জিনিসটা, সময় বা কালগত উপযোগ যে জিনিসটা, মানিকগঞ্জের হাজারি ঘর, হ্যাঁ মানিকগঞ্জের হাজারি ঘর এটা হইতে পারে, আমি আসলে জানি না এই জিনিসটা। দেন হলো সময়, যত প্রকার মশলা আছে, মশলা মাইয়া মানুষ তো এখানে বেশি আছে তাই না, মশলা অথবা হচ্ছে যত প্রকার সবজি, ঠিক আছে, এই সবগুলা যত প্রকার মশলা আছে সবজি আছে সবগুলারে বলা হচ্ছে তোমার সময় বা কালগত উপযোগ, বুঝছো? মশলা কি কি আছে আমরা জানি যে হলুদ, মরিচ, গুঁড়া, তাই না, হলুদ আছে, মরিচ আছে, যত প্রকার মশলা আছে, যত প্রকার মশলা আইটেম আছে, আলু, পেঁয়াজ, হ্যাঁ আলু পেঁয়াজ এগুলো সবজি না, তো যত প্রকার সবজি আছে, মশলা আছে, সেগুলো সব কিছুরে কি বলবে, সব কিছুরে বলবে হচ্ছে তোমার সময়গত উপযোগ। তোমার পরীক্ষা আসতে পারে যে আলু কোন ধরনের উপযোগ, পেঁয়াজ কোন ধরনের উপযোগ, তখন আমরা কি বলবো বলো তো ভাইয়া? তখন আমরা চোখ বন্ধ করে বলে দিব যে পেঁয়াজ, আলু এগুলো হচ্ছে সময় বা কালগত উপযোগ, বুঝছো? অপশনে যদি দেখো যে কালগত উপযোগ আছে তখন এটা বসাই দিবা। স্যার হাজারি ঘর না তো হাজারি গুড়, ও হাজারি গুড়, গুড় বুঝতে পারছি, হাজারি গুড়, রূপা খাওয়ায়ও হাজারি গুড়, হ্যাঁ খাবো না, দেখবো না কি বিখ্যাত তোমাদের কুমিল্লার, সরি মানিকগঞ্জের, মানিকগঞ্জের তো গরুও বিখ্যাত, মানিকগঞ্জের থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে গরু পালিত হয়, সবজিও তো অনেক বিখ্যাত। মানিকগঞ্জে যে পরিমাণ সবজি হয়, আমি তো মাঝে মধ্যে মানিকগঞ্জে যাই, আমরা সাইকেল চালায় ঘুরতে যাই বা হাঁটতে যাই বা বিভিন্ন জায়গায় যাই, বিশেষ করে আমরা মানিকগঞ্জে অনেকবার গেছি। মানিকগঞ্জের সিংগাইর আছে, ওইখানে গেছি, তারপর হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর নাকি কি জানি আছে, ওইদিকে গেছি, আরো অনেক জায়গা, মানিকগঞ্জের অনেক জায়গায় গেছি, খুবই ভালো লাগে মানিকগঞ্জের কতগুলো জায়গা, মানিকগঞ্জ, ধামরাই এই জায়গাগুলোতে অনেকবার গেছি এবং খুবই ভালো লাগে, সুন্দর, অনেক গ্রাম সুন্দর, যেমন মানিকনগর আছে, তারপরে তোমার হচ্ছে মানিকগঞ্জের আছে কি বলে এটাতে, জয়মণ্ডপ, এরকম বিভিন্ন জায়গা আছে যে জায়গাগুলোতে গেছি। জয়মণ্ডপে আমার অনেক বন্ধু আছে যারা কিনা হচ্ছে আমার সাথে পড়াশোনা করছিল, এখন এখানে থাকে, তাদের বাসা বাপদাদা 14 গোষ্ঠী ওইখানে, তারা বলে যে তাদের অনেক জমি আছে, সব প্রচুর পরিমাণে ফসল ফলায় তারা মানিকগঞ্জে। দেন সত্যগত উপযোগ, সত্যগত উপযোগটা কি, যেটা তোমার নিজের, যেটা তোমার নিজের, সেটা হলো সত্যগত উপযোগ। এখন তোমার নিজের কি কি আছে, যেমন তোমার বউ তোমার নিজের, আর যদি ছেলেরা হও তাহলে তো তাদের বউ, মেয়েরা হইলে তাদের জামাই, এটা হলো তাদের নিজের, এটা হলো কি তার সত্যগত উপযোগ। ধরো তোমার বাড়ি, এটা হলো সত্যগত উপযোগ। এই যে একটা কলম, এই কলমটা তোমার সত্যগত উপযোগ। তোমার যে মেধা আছে এগুলো সব কি সত্যগত উপযোগ, অর্থাৎ যেগুলো তোমার নিজের সেই জিনিসগুলোকে বলা হয় সত্যগত উপযোগ। যেগুলো কি তুমি নিজে বলতে পারো যে না আমার নিজের, সেটা হলো সত্যগত উপযোগ। তারপর আমরা চলে যাবো সেবাগত উপযোগ। যেমন এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এরকম যারা যারা সেবার দেয়, যেমন শিল্পী গান গায়, নর্তকী নাচ দেয়, শিল্পী কি করে গান গায়, নর্তকী নাচ দেয়, আর শিক্ষকদের যে পাঠদান, শিক্ষকরা যে পড়ায়, এটাও ডাক্তার কি করে স্বাস্থ্য সেবা দেয়, কোম্পানি পরিবহন করে, তাই না, আইনি সেবা দেয় হচ্ছে উকিল। সো এগুলো সবগুলোই হচ্ছে সেবাগত উপযোগ, অর্থাৎ যেটার মাধ্যমে তুমি সেবা পাও সেই জিনিসটাকে বলা হচ্ছে সেবাগত উপযোগ, সেই জিনিসটাকে বলে সেবাগত উপযোগ, বুঝছো? তারপরে আমরা উপযোগের পরিমাপের মধ্যে চলে যাব। উপযোগকে কয় ভাগে পরিমাপ করা যায়? আমি যদি এটা বলি যে একটা উপযোগকে প্রধানত 2 ভাগে পরিমাপ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। উপযোগকে পরিমাপের সুবিধার্থে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পর্যায়গত, আরেকটা হচ্ছে পরিমাণগত। দেখো পর্যায়গত বলতে আমরা ছোটকালে পড়ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো হচ্ছে পর্যায়গত, যে বলে যে প্রথম হইছে, দ্বিতীয় হইছে, তৃতীয় হইছে, চতুর্থ হইছে, এরকম বলে না। সো এই যে বলতেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো কি বলা হয়? এই বিষয়গুলোকে বলা হচ্ছে তোমার পর্যায়গত। আর পরিমাণগত কি? যেমন বলে 1, বলে 2, ঠিক আছে, এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, আরে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এরকম, এগুলোকে বলা হচ্ছে পরিমাণগত উপযোগ। এগুলো কি বলে? পরিমাণগত উপযোগ। তাহলে আমরা বুঝতে পারছি তাহলে পর্যায়গত উপযোগ কি আর পরিমাণগত উপযোগ কি। পর্যায়গত উপযোগ হচ্ছে তোমার 1, 2, 3, 4, হ্যাঁ, মানে হচ্ছে যেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, যেটা কিনা আমাদের ক্লাসের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, বুঝছো?
এরপরে আমরা চলে যাচ্ছি পর্যায়গত উপযোগটা আসলে কাকে বলে। কোন দ্রব্য ভোগের ক্ষেত্রে ওই যে আমি যেটা বলছি তোমাকে সেটা হচ্ছে পর্যায়গত উপযোগ, আর হলো সংখ্যাগত উপযোগকে বলা হয় পরিমাণগত উপযোগ, বুঝছো। দেন উপযোগের পরিমাপ, দেখো উপযোগের পরিমাপ তো শেষ, এবার উপযোগের প্রকারভেদ। আসলে উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়? একটা উপযোগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ, আরেকটা হচ্ছে মোট উপযোগ। সো মেইন পড়া হচ্ছে এইখান থেকে শুরু। মেইন পড়া কি ভাইয়া? মেইন পড়াটা হচ্ছে এখান থেকে শুরু হয়, যে একটা উপযোগকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো প্রান্তিক উপযোগ, একটা হচ্ছে মোট উপযোগ। এখন আমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে, প্রান্তিক উপযোগ কি, মোট উপযোগ কি। আমি যদি এখন তোমাকে একটু দেখাই যে প্রান্তিক উপযোগটা আসলে কি, খেয়াল করো। প্রান্তিক উপযোগটা আসলে কি? কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য বা সেবার অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তাকে বলে প্রান্তিক উপযোগ, এবং একে এমইউ দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি তোমাকে শর্টকাটে বলি যে তোমার যে টিইউ থাকে, টিইউরে বলা হচ্ছে মোট উপাদান বা মোট উপযোগ, অর্থাৎ টিইউ এর পরিবর্তন হয় যার মাধ্যমে তাকে এমইউ বলে, বুঝছো। অর্থাৎ টিইউ মানে হচ্ছে মোট উপাদান, সরি মোট উপযোগ। এই মোট উপযোগ যার কারণে পরিবর্তন হচ্ছে, যার মাধ্যমে পরিবর্তন হচ্ছে, সেই জিনিসটাকে কি বলা হচ্ছে? সেই জিনিসটাকে বলা হয় তোমার প্রান্তিক উপযোগ। কি বলা হয়? প্রান্তিক উপযোগ। তাহলে শর্টকাটে বুঝতে পারছো, অর্থাৎ টিইউর পরিবর্তনকে বলা হয় প্রান্তিক উপযোগ, অর্থাৎ যার মাধ্যমে টিইউটার পরিবর্তন ঘটে বা পরিবর্তন ঘটায় যে, সেই হচ্ছে প্রান্তিক উপযোগ। আর এটা হচ্ছে প্রান্তিক উপযোগের একটা চিত্র। প্রান্তিক উপযোগ দেখতে সেম টু সেম এইরকম হয়। অর্থাৎ তোমরা যদি কখনো প্রান্তিক উপযোগ না দেখে থাকো তাহলে দেখে নাও, এইভাবে হচ্ছে প্রান্তিক উপযোগ হয়ে থাকে এবং চেহারাটা এরকম হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার একটা মেইন জিনিস, সেটা হচ্ছে আমাদের একটা সূচি দেওয়া হয় পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়। এটা হচ্ছে ঘ নাম্বারে আছে, গ নাম্বারে। এখন আমরা যে চিত্রটা অঙ্কন করবো সেটা গ নাম্বারেই আসে। এখন আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সূচি দেওয়া। এটাকে বলা হচ্ছে একটা সূচি। এটাকে কি বলা হয়? একটা সূচি বলা হয়। এই সূচিটা দেখে তোমাকে উত্তর লিখতে হবে, মানে একটা চিত্র অঙ্কন করতে হবে। তাহলে সূচির মধ্যে দেওয়া আছে কি? দেওয়া আছে তোমার কিউ দেওয়া আছে, এম দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে কিউ কি। কিউ মানে হচ্ছে তোমার পরিমাণ। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে পরিমাণ। কিসের পরিমাণ? এটা বলে ভোগের পরিমাণ। কি বলে? ভোগের পরিমাণ। আর এমইউ মানে হলো প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ, এমইউ মানে কি? প্রান্তিক উপযোগ। তাহলে আমাদের ভোগের পরিমাণ দেওয়া আছে, আর এই ভোগের পরিমাণ ব্যবহার করে আমাদেরকে প্রান্তিক উপযোগটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? খুবই সহজ ব্যাপার। এখানে যে শূন্য আছে, শূন্যটা বাদ দিব। কি করবো? শূন্যটা বাদ দিব। তাহলে প্রথমে আমরা এভাবে একটা দাগ দিব, ঠিক আছে। তাহলে আমরা কি করব? এভাবে সোজা একটা দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিতে পারি। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে দাগটা, আমি এইখান থেকে দিচ্ছি যে এইখান থেকে আমরা ধরো এই পর্যন্ত একটা দাগ দিলাম, এবং এই দাগটা হচ্ছে নিচ পর্যন্ত চলে যাবে। কেন নিচ পর্যন্ত চলে যাবে? কারণ মাইনাস আছে। মাইনাস থাকলে এই দাগের নিচে পর্যন্ত চলে যাবে। এবার উপরে কয়টা? দেখো শূন্যের উপরে 1 2 3 কয়টা সংখ্যা আছে? 3টা। এই জন্য আমরা দাগ দিব কয়টা? 3টা। তাহলে আমরা দাগ দিচ্ছি 1 দাগ, 2 দাগ, 3 দাগ। কি করছি দেখো, এই যে শূন্য যে আছে, শূন্য কাটা দিছি। শূন্যের উপরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা দাগ দিতে হবে। তাহলে শূন্যর উপরে সংখ্যা আছে 1টা 2টা 3টা, এই জন্য দাগ দিছি কয়টা? 1টা 2টা 3টা দিছি। এবার এই শূন্যর জায়গায় শূন্য লিখি। শূন্যর উপরে কত আছে? 5 লিখবো। তারপরে কত আছে? 10 লিখবো। তারপরে কত আছে? 15 লিখছি। তাহলে দেখো তো কেমন জানি এটা লোকে মিল্লা গেল না? 0 0 5 5 10 10 15 15 মিলছে না? তাহলে এটা কার সাথে বলছে? এমইউ। তাহলে এই পাশে আমরা যে জিনিসটা লিখবো সেটা লিখবো হলো এমইউ এর পরিমাণ। আর এই নিচে থাকবে হচ্ছে 1 2 3 4, আর এই যে একটা দাগ হচ্ছে এখানে ধরে থাকবে হচ্ছে 5, বুঝছো? তাহলে এখন আমরা কি করছি? সো এখানে আমরা একটা বিন্দু দিতে পারি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ঠিক আছে। আর যেহেতু এটা নিচে চলে আসছে, তাহলে আমরা এইখান থেকে আরেকটা দাগ দিব, এবং যেটার সাথে আমরা এটা মিলিয়ে দিব, ঠিক আছে। আর এখানে হবে 5 এবং এটা হচ্ছে -5। সো এই হয়ে গেল আমাদের একটা চিত্র। আর এই যে নিচে যে জিনিসটা সেটার বলা হচ্ছে কিউ এর পরিমাণ।
বুঝছো? তাহলে বুঝতে পারছো তোমরা? আজকে আমার যুক্তিবিদ্যা পরীক্ষা গেল স্যার, 3 তারিখে অর্থনীতি এক্সাম, কিছুই পারি না। আমি যা পড়াচ্ছি, যেই টপিকগুলো লিখে দিছি, এটি যদি ভালো করে পড়ো, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে তাসনাম ইকোনমিক্স কেয়ার, ওইখানে গেলে যেই টপিকগুলোর উপর ক্লাস পাবি ওগুলো পড়ে যাবে, তাইলেই হবে। না না, এগুলো গ্রাফ লাগে না, অর্থনীতিতে কোনো গ্রাফের প্রয়োজন নাই, বুঝছো? অর্থনীতিতে গ্রাফ লাগে না, এগুলো সব খাতায় লিখতে হয়, এবং অবশ্যই পেন্সিল দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? পেন্সিল দিয়ে, বুঝছো? অবশ্যই কি দিয়ে লিখতে হবে? পেন্সিল দিয়ে লিখতে হবে, এবং পেন্সিল দিয়ে না লিখলে নাম্বারটা পাবা না, বুঝছো? তাহলে আমাদের যেহেতু আজান দিয়ে ফেলছে, সো আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামী দিন ইনশাল্লাহ আমরা অর্থনীতির বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আর আমাদের রাত্রে যে ক্লাসটা হবে সেটা ইসলামের ইতিহাসের উপর হবে, এবং ইসলামের ইতিহাস থেকে আমরা বলে দিব কোন কোন চ্যাপ্টার পড়া দরকার, কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি ভালো করবে, A to Z বলে দেব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।